বাজেট নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। স্টারভিস টুডে স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই আমরা জানতে চাই যে করমুক্ত আয়ের যে সীমা, সেটা তো কথা বলা হচ্ছে যে এর আগে ছিল 3,50,000, সেখান থেকে হয়তো 3,75,000 টাকা করা হতে পারে। বর্তমান যে পরিস্থিতি, মধ্যবিত্তরা আসলে তো অনেকটাই দ্রব্যমূল্যের চাপে আছে, একই সঙ্গে আবার মূল্যস্ফীতিও বাড়ছে। এই যে এতটুকু গ্যাপ দেওয়া হচ্ছে, মধ্যবিত্তদের জন্য কি আসলে এতটুকু যথেষ্ট? যথেষ্ট কিনা এটা বলা কঠিন, কারণ হলো যে যেরকম একটা মূল্যস্ফীতি বেড়েছে, সার্বিকভাবে যে ধরনের চাপে মধ্যবিত্তরা আছেন, এটাতে যে অনেক বড় তাদের উপকার হবে তা হয়তো না, কিন্তু কিছুটা হলেও এটা এক ধরনের স্বস্তি তো দেবেই। কারণ স্বাভাবিক নিয়মে এটা যেটা হওয়ার কথা সেটা হলো যে আপনার যেই করমুক্ত আয়ের সীমাটা আছে, এটা নিয়মিত ভিত্তিতেই যদি এটা মূল্যস্ফীতির সাথে যদি আমরা অ্যাডজাস্ট করি, এটা থাকা ভালো। যেটা বড় চ্যালেঞ্জ থাকে সেটা হলো যে এই ধরনের করমুক্ত আয়ের সীমাগুলোকে আমরা এখনো পর্যন্ত ঠিক সেই অর্থে আমাদের কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নাই যে আমরা কোন মাপকাঠি ধরে আসলে এটাকে আমরা নির্ধারণ করছি। বড় মাপকাঠি যেটা হয় সেটা হলো যে এনবিআরের পক্ষ থেকে থাকে হলো যে কতটুকু ছাড় দিলে ওনারা কতটুকু রেভিনিউ হয়তো কম পাবেন, এটাকে ওনারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এবং সেক্ষেত্রে যেই বড় চিন্তাটা থাকে সেটা হলো যে আমার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা কত। এখন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তো এমন উপরে ধরা হয় যে আমরা সবসময় এটার থেকে অনেক নিচে আদায় করছি। ফলে নীতি নির্ধারকদের পক্ষ থেকে সবসময় এইটার বাড়ানোর ক্ষেত্রে, বিশেষ করে যারা রাজস্বটা আদায় করেন, জাতীয় রাজস্ব বোর্ড, তাদের জন্য এই ধরনের নীতি নেওয়ার ক্ষেত্রে এক ধরনের আমরা যেটাকে বলি যে কিছুটা আড়ষ্টতা দেখা যায়। আচ্ছা, একটা বিষয় জানতে চাই যে কিছু রপ্তানিমুখী খাত থেকে কর অবকাশের হয়তো যে সুবিধাটা ছিল সেটা তুলে নেওয়ার আলোচনা চলছে। যদি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কি রপ্তানিমুখী খাত, বিশেষ করে দুর্বল যে রপ্তানিমুখী খাতগুলো রয়েছে, তারা কি কিছুটা ধাক্কা খেতে পারে? আমি মনে করি যে এটা আমাদের আস্তে আস্তে তুলে নিতেই হবে। কারণ হলো যে আমরা যেই পরিমাণ ছাড় এখন দিচ্ছি, এটা দীর্ঘদিন ধরে দিচ্ছি। হ্যাঁ, তো এখন আমাদের জন্য স্বাভাবিক যেই অনুমিতিটা থাকে সেটা হলো যে যদি আপনি যেই কর ছাড়টা দিচ্ছেন, এটা তো মূলত আপনি দিচ্ছেন হলো তাদের মুনাফার উপরে। এখন মুনাফার উপরে দেওয়ার ক্ষেত্রে আমাদের অনুমতিটা ছিল হলো যে মুনাফায় আপনি যদি কম কর দেন তাহলে তারা এটাকে রিইনভেস্ট করবে। কিন্তু সেইটাও গুটি কয়েক সেক্টরের ক্ষেত্রেই তো আছে, কিন্তু অন্য সেক্টরে যারা ইনভেস্ট করছেন তারা তো আবার এটা পাচ্ছেন না। সুতরাং একটা সামঞ্জস্যতারও কিন্তু ব্যাপার আছে, এবং এটাতে আসলে কোনো সেই অর্থে গ্যারান্টি নাই যে মুনাফার থেকে তারা কতখানি ইনভেস্ট করছেন। এখন যেই ম্যাচিউর জায়গায় এসছেন, বিশেষ করে রপ্তানি খাতে যারা তৈরি পোশাকের মতন বড় সেক্টর আছেন, তাদের এখন ধরেন যদি কর্পোরেট ট্যাক্সের এখন বোধহয় 12% মতো, এখন এই 12% থাকে, আর নর্মালি কেউ যদি করেন তাদের 25 বা 27% থাকে, তাহলে তো এটা ন্যায্যতার ভিত্তিতেও থাকে না। বাট বড় চাপটা যেটা আছে সেটা হলো এগেইন কর আদায় করা যাচ্ছে না, আমাদের কর জিডিপির অনুপাত কম, সরকার এখন তাদের যে দৈনন্দিন ব্যয় আছে এইটাও রাজস্ব দিয়ে মেটাতে পারছেন না। এইটাই তো এখন পরিস্থিতি। সামনের বাজেটেও এই চাপটা থাকবে। সেই চাপের অংশ হিসেবে আইএমএফের শর্তও ছিল যে যতগুলো আমাদের জায়গা আছে বিভিন্ন জায়গায় কর ছাড়ের, এগুলোকে আস্তে আস্তে কমিয়ে আনা। সুতরাং সেই কমিয়ে আনার জায়গাটাকে আমি মনে হয় যে শুরু করা উচিত, এবং এইটা আমাদের যে দেখতে হয় সেটা হলো যে এইটাকে আমরা ট্রান্সফার করতে পারি কিনা অন্য সেক্টরে। যেমন রপ্তানি খাতের জন্য যদি বড় প্রণোদনা বলেন, তাহলে কর ছাড় যতখানি না প্রণোদনা হওয়া উচিত, তার থেকে অনেক বড় আমার মনে হয় যে এখন তাদের দরকার হলো একেবারে ভালো গুণগত মানসম্পন্ন নিরবিচ্ছিন্ন যদি যারা জ্বালানি এবং বিদ্যুতের সরবরাহ পান, তাদের যে অবকাঠামোটা দরকার সেই ধরনের অবকাঠামো সহায়তা যেন পান। আপনি দেখবেন যে তাদেরকে কিন্তু অন্যভাবে আবার বিনিয়োগের জন্য স্পেশাল ক্রেডিট স্কিম দিতে হচ্ছে, যেটা ভর্তুকি সহ আসবে, সরকারের ওটার ব্যয় আছে। সুতরাং সেই জায়গাগুলো থেকে অন্য জায়গায় সহায়তা পেতে গেলে তাকে যদি মুনাফা করেন, যারা মুনাফা করতে পারবেন না তারা তো কম দিবেন, কম মুনাফা করলে কম দিবেন, কিন্তু যারা বড় মুনাফা করবেন তাদেরকে এইখানে কিছুটা ছাড় দিতে হবে। কারণ সার্বিকভাবে তো সরকারের যেই সহায়তা দেওয়ার কথা আমাদের যারা উদ্যোক্তা শ্রেণী আছেন
তাদের জন্য দেওয়ার ক্ষমতাটা তো সীমিত, সুতরাং আপনি একটা জায়গায় দিলে আরেকটা জায়গায় দিতে পারবেন না। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটায় যেতে হবে। একই সাথে যেটা থাকবে সেটা হলো যে নগদ প্রণোদনা যেগুলো এখন আছে, এগুলোও কিন্তু আমাদের, যেহেতু আমরা এলডিসি থেকে বের হয়ে আসব, এই ধরনের প্রণোদনা কাঠামোকেও আমাদের এখন পুনর্বিবেচনা করা দরকার। বিশেষ করে যে রপ্তানিমুখী যে শিল্প কিংবা কারখানা রয়েছে, সেখানে কর অবকাশের সুবিধার জন্য তো আসলে অনেকটা কম দামে আমরা পণ্যগুলো রপ্তানি করতে পারছি। যদি হঠাৎ করে এই ধরনের সুবিধা তুলে দেওয়া হয়, বহির্বিশ্বে কি আমাদের পণ্য চ্যালেঞ্জের মুখে কিংবা আমি মনে করি না, কারণ হলো যে কর অবকাশ যেটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে মুনাফার উপরে, কিন্তু তারা অন্যান্য যেই কর অবকাশটা পান, যে আপনি যখন এক্সপোর্ট করেন তখন ওইটার সাথে সম্পর্কিত যে আমদানিগুলো, যেগুলো ব্যাক টু ব্যাক এলসি দিয়ে করা হয়, ওগুলোই কিন্তু কোনো ধরনের ইম্পোর্ট ডিউটি নাই, কারণ এটা এক্সপোর্ট হয়ে আবার বাইরে যাবে। সুতরাং সেই ধরনের সুবিধাগুলো কিন্তু থাকছে, সেই ধরনের সুবিধা উঠে নেওয়ার কথা কেউ বলছেন না। সুতরাং সেই জায়গা থেকে কস্ট অফ যে আমাদের পণ্য আর কি, আমাদের যে পণ্যের দাম, সেটার উপরে এটার কোনো ইম্প্যাক্ট পড়ার কথা না। সুতরাং যারা উদ্যোক্তা আছেন তারা এটার কারণে যে একটা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন তা হবে না। আচ্ছা, আলোচনা চলছে যে আগামী বাজেটে হয়তোবা মোটরসাইকেলের উপর সিসি ভিত্তিক একটি করের আলোচনা চলছে। মোটরসাইকেল তো আমরা মোটামুটি ধরে নিই মধ্যবিত্তের একটি বাহন, তো এই জায়গায় যদি নতুন করে কর দেওয়া হয়, এটা কি মধ্যবিত্তের উপর চাপ সৃষ্টি করবে কিনা? আমি মনে করি না। কেন মনে করি না আপনি বলি আপনাকে, কারণ এটাকে নতুন করে ঠিক কর দেওয়া হচ্ছে তা না, অগ্রিম আয়কর দেওয়া হচ্ছে। ধরেন যে ব্যক্তি এমনি আয়কর দিচ্ছিল, আমাদের দেশে এখন যে সিস্টেমটা আছে তাতে মোটামুটি ধরেন আপনি ৩০-৩৫ হাজার টাকা যদি আপনি মাসিক স্যালারি হয়, তাহলে আপনি করের আওতার ভিতরে পড়েন, এবং আপনার ন্যূনতম কর কিন্তু ২,০০০ থেকে ৫,০০০ টাকার ভেতরে না। তা আপনি অগ্রিম আয়কর যদি আপনার একটা দেওয়া থাকে খুবই স্বল্প অবস্থা, হয়তো আমরা শুনছি যে ২,০০০ টাকা থেকে হয়তো শুরু হবে, যারা ২ লাখ ২.৫ লাখ টাকা দিয়ে হয়তো মোটরসাইকেল কিনছেন, তারা কিন্তু আসলে করের আওতার ভিতরে পড়বারই কথা। সুতরাং তাদের ওইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা অগ্রিম আয়কর। ধরেন আমরা যারা গাড়ি মালিক আছি, তাদের যে আয়করটা একটা নেওয়া হয় রেজিস্ট্রেশনের সময়, প্রতি বছর রিনিউয়ের সময়, সেইটা আমাদের যে বছরের যে আয়কর থাকে সেটার সাথে যেমন অ্যাডজাস্ট হয়ে যায়, এইটার ক্ষেত্রেও তাই হবে। যেটা যে কারণে করা হচ্ছে, এটার কারণ হলো যে আপনি যেহেতু বাংলাদেশে আমরা জানি যে অনেক সংখ্যক মানুষের করযোগ্য আয় আছে, কিন্তু তারা করের আওতার ভিতরে নেই বা তারা কর দেন না। সুতরাং সরকার এটা অনেক দেশেই করে থাকে, সেটা হলো যে আপনি এমন কিছু নির্দেশক বের করেন, যেই নির্দেশক থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কাদের করযোগ্য আয় আছে। সুতরাং এটা ধরে নেওয়া হচ্ছে যে আরও ২ লাখ ২.৫ লাখ টাকা দিয়ে হয়তো একটা মোটরসাইকেল কিনে চালাতে পারছেন, তাদের একটা করযোগ্য আয় থাকবার কথা। সুতরাং সেইখানে আপনার করযোগ্য আয় থেকে আপনার সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সুতরাং আপনি যদি ২-২.৫ হাজার টাকা হয়, মাসে ২০০-৩০০ টাকা আসলে বড় করের চাপ হবে তা না, বরং এর ক্ষেত্রে যেটা হবে যে এক শ্রেণীর মানুষ হয়তো করযোগ্য আয় করেন, তারা কর দিচ্ছেন না, কিন্তু যারা করযোগ্য আয় আছে তারা দিচ্ছেন। তাদের মধ্যে যে একটা বৈষম্য আছে, যে কারোর উপরে করের চাপ পড়ছে কারোর উপর পড়ছে না, সেই জায়গাটা দূরীভূত হওয়ার একটা সম্ভাবনা আছে। এইটাকেই কিন্তু আমরা বারবার দেখবেন আপনারা সবাই বলছে যে করের জাল বিস্তৃত করেন, একই মানুষের উপরে বেশি কর না দিয়ে আপনি যারা করের আওতার বাইরে থেকে যাচ্ছে কিন্তু আসবার কথা তাদের কাছে যান। এইটা ওই প্রক্রিয়ার একটা অংশ হিসেবে আমি দেখছি। কিন্তু যারা অ্যাপ ভিত্তিক মোটরসাইকেল চালাচ্ছেন, অর্থাৎ তাদের আসলে এখানে অনেকটা রুজির ব্যাপার রয়েছে, তাদের জন্য কি চাপ সৃষ্টি হতে পারে? না, এটা খুব, আমি যেটা বললাম যে তারা যদি একটা অন্তত যদি ৩০,০০০ টাকার মতন আয় করে থাকেন, তাদের এমনিই কিন্তু এই করটা দেওয়ার কথা, তারা হয়তো এখন দিচ্ছেন না। সুতরাং এইটা যেই অ্যামাউন্টটাও দেওয়া হচ্ছে, এটা ন্যূনতম যে করের আমাদের হিসাব আছে তার থেকে কমই আছে বা ওইটার সমান থাকবে। সুতরাং সেইটার ক্ষেত্রে এটার ব্যত্যয় হবে না। কিন্তু একেবারে ধরেন যাদের আয় নেই, একেবারে ইয়াং, হয়তো বাবা মা একটা কিনে দিয়েছেন, তাদের জন্য হয়তো এটা অ্যাডিশনাল কর হিসেবে আসবে। তখন বাবা মা যেটা করতে পারেন যে ওনাদের বাবা মা হয়তো এই মোটরসাইকেলটা তাদের নামে রাখতে পারেন এবং তাদের আয় করের সাথে অ্যাডজাস্ট হবে। কিন্তু যার হয়তো আয় নেই কিন্তু মোটরসাইকেল মতো একটা সম্পদ তারা তৈরি করছেন, সেই জায়গাটায় বৈষম্যটা আসবে। গুরুত্বপূর্ণ হলো যে এই করের যে জাল বিস্তৃত করা বা আওতা বৃদ্ধি করার এই পরিস্থিতিটা তো তৈরি হয়েছে কারণ আমাদের কর যথেষ্ট আদায় হচ্ছে না। গুরুত্বপূর্ণ হলো সরকারকে এই কনফিডেন্সটা তৈরি করতে হবে যে যেই করটা আদায় হচ্ছে সেই করের থেকে অর্জিত সম্পদটা সরকার আবার ভালোভাবে ব্যবহার করছেন, ওই জায়গাটাতে দুর্নীতি হচ্ছে না, ওই জায়গাটা দিয়ে আপনি আবার গরিব মানুষের কাছে যাচ্ছেন, যেইটার ফলে আবার কিন্তু তাদের একটা উপকার হবে। ধরেন আপনি যেই ব্যবসায়ীর উপরে আপনি
কর বলছেন যে এখন রপ্তানির জন্য কমাচ্ছেন, সেইটাকে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার অন্য জায়গায় যেখানে বিদ্যুতে আমার ভর্তুকি দরকার হচ্ছে, তাহলে আমরা ওই জায়গাটা হয়তো আরেকটু ভর্তুকি দেওয়ার ক্ষমতাটা বাড়বে। তাহলে কিন্তু দিন শেষে আবার তার যেই ফ্যাক্টরি, তার যেই শ্রমিকের যে জীবনমান, তার সাথেই কিন্তু আপনার আবার এটা যুক্ত হচ্ছে। একদম ছোট করে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো এবারই সম্ভবত যে ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে সেখানে করের একটি পরিকল্পনা করা হচ্ছে, সিটি কর্পোরেশনের 5,000 এবং পৌরসভাতে হয়তো 2,000 টাকার একটি পরিকল্পনা করা হয়েছে। অটোরিকশা তো আসলে এটা বৈধ কোনো বাহন নয়, অবৈধ একটি বাহনের উপর কি কর আরোপের ব্যবস্থা করা যেতে পারে কিনা? এইটার বৈধতা তো লাগবে, এটার একটা আইনি জায়গা থাকবে। দ্বিতীয় যেটা হলো যে এটা কর আরোপও যেমন হবে, এটা রেগুলেশনের তখন সুযোগ থাকবে। যে এখন যেটা হচ্ছে যে সংখ্যা এত বেড়ে যাচ্ছে, এটাকে আমার রেগুলেশনের ভিতরে আছে কিনা, আর সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। ঢাকায়ও আছে, ঢাকার বাইরেও আছে, বা বড় নগরীর চাইতে আপনার মফস্বল শহরেও কিন্তু অনেক আছে। সুতরাং একটা রেগুলেট করার সুযোগ থাকবে, এবং সেই দিক থেকে তখন সরকারের কাছে একটা হিসাবও আসবে যে কতগুলো আসলে আছে, কোনগুলো নাই। আমাদের যেমন এখন গাড়ির সংখ্যা, বাসের সংখ্যা, তখন নীতি নির্ধারণটা সহজ হয়। তার মানে হলো তখন সরকার চিন্তা করতে পারবেন যে আমার কত ব্যাটারি আসছে, এই ব্যাটারিগুলোকে আমি ডিসপোজ করতে পারবো কিনা। সুতরাং এটার শুধুমাত্র কর আদায় না, এটার বাইরেও যে বড় রেগুলেটরি বেনিফিটসটা আছে, সেইটা যেন সরকার কাজে লাগায়, সেই দাবিটা আমাদের থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে আলোচনা যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।